হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর টাইটেল হচ্ছে ডেটা স্ট্রাকচার। এই ক্লাসে আমরা কি শিখব চলেন ক্লাস শুরু করার আগে এক নজর দেখে নিই। প্রথমে আমরা ডেটা এবং ইনফরমেশনের সংজ্ঞা শিখব, তারপর ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য শিখব। এরপর ডেটা প্রসেসিং সাইকেল নিয়ে আলোচনা করব, তারপর যে স্ট্যান্ডার্ড ডেটা টাইপ বা ডেটা টাইপ কাকে বলে, ডেটা টাইপ কি সেগুলো সম্পর্কে শিখব। তার পরবর্তীতে চলে আসবো ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা। এরপর আমরা শিখব ডেটা স্ট্রাকচারের যে বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে। নন লিনিয়ার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। এরপর বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা করব আমরা। তারপরে স্ট্যাটিক এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পড়ব এবং সব শেষে পড়ব এই চ্যাপ্টার থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো এর আগের পরীক্ষাগুলোতে এসেছে বা আপনাদের জন্য কোন ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ডেটা এবং ইনফরমেশন জানার জন্য চলেন আমরা একটা উদাহরণ দেখি। মনে করি আমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন মিস্টার রহিম, 21, ঢাকা, is, অ্যাড্রেস। এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা কি কোনো কিছু বুঝতে পারছি? জাস্ট র্যান্ডম কিছু শব্দ, তাই না? কিন্তু আমাদের কাছে যদি এমন কিছু ওয়ার্ড থাকে যে নেম, মিস্টার রহিম, is 21 আর অ্যাড্রেস ঢাকা। এইখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আমাদের মিস্টার রহিমের ডিটেলস দেওয়া আছে। তো এই যে একটা সাজানো গোছানো ডিটেলস আমরা পেলাম, এটাকে আমরা মূলত বলবো ইনফরমেশন। আর এই যে এখানে কিছু র্যান্ডম ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আমাদের ডেটা। তার মানে এই ডেটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে কি পেলাম? ইনফরমেশন পেলাম, তাই না? আর এইগুলোকে বলবো আমরা ডেটা। এখন তাহলে চলেন আমরা ডেটা এবং ইনফরমেশনের সংজ্ঞাগুলো শিখে নেই। ডেটা একটি ল্যাটিন শব্দ, এসেছে ডেটাম শব্দ থেকে। বাংলায় যাকে বলা হয় উপাত্ত। ডেটাকে কিন্তু আমরা র ইনফরমেশনও বলতে পারি। ডেটা হতে পারে একটি অক্ষর, কখনো কখনো অনেকগুলো হতে পারে, অথবা অক্ষরগুলো এলোমেলোভাবে থাকতে পারে বা সাজানোভাবে থাকতে পারে। কোনো ছবি হতে পারে, কোনো অডিও হতে পারে, কোনো ভিডিও হতে পারে। এই সবগুলোকে আমাদের এক একটা ডেটা। আর ইনফরমেশন কি? ইনফরমেশন বাংলায় বলা হয় তথ্য। ডেটাকে প্রসেস করে মূলত আমরা ইনফরমেশন প্রস্তুত করি। ইনফরমেশন হলো ডেটা গ্রুপ যা সুশৃঙ্খল ও অর্থবহ গ্রহণযোগ্যতা আছে। তো এই দুইটা যে সংজ্ঞা বা ডেফিনেশন আমরা শিখলাম, তো এখান থেকে যদি আমরা ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য লিখতে চাই, পারবো না? চলেন দেখি পার্থক্যগুলো কিভাবে লেখা যায়। তো সর্বপ্রথম ডেটার সংগঠন নিয়ে আলোচনা করা হয়েছে। ডেটাটা অসংগঠিত, কারণ আমরা জানি যে এটা এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকতে পারে। আর ইনফরমেশনটা অবশ্যই ডেটার সংগঠিত রূপ, তাই না? প্রক্রিয়াকরণ, ডেটা হচ্ছে আমাদের কি অপ্রক্রিয়াজাত, আর ইনফরমেশন অবশ্যই প্রক্রিয়াজাত। কারণ কি? ডেটাকে গুছিয়ে বা প্রক্রিয়া করেই কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছিলাম। ডেটার কখনো অর্থ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো ডেটাকে মূলত অর্থহীন ধরা হয়েছে এবং ইনফরমেশনের অবশ্যই ইনফরমেশন একটা অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ না হলে আমরা কিন্তু তাকে আর ইনফরমেশন বলতে পারবো না। ব্যবহার, সরাসরি ডেটাকে ব্যবহার করা যায় না, আর ইনফরমেশনকে সরাসরি ব্যবহার করা যায়। তো উদাহরণ হতে পারে সংখ্যা, নাম, তারিখ, ছবি, শব্দ ইত্যাদি। আর ইনফরমেশনের উদাহরণ হতে পারে যে রহিমের বয়স 32 বছর, করিম ঢাকায় থাকে ইত্যাদি। তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য, অথবা জবের এক্সামের জন্য, অথবা আপনি যে কোনো ইন্টারভিউ যখন দিতে যাবেন, আপনাকে এই প্রশ্নটা অবশ্যই জানতে হবে বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রায় আপনাকে প্রশ্ন করা হবে যে ডেটা এবং ইনফরমেশন কি, বা ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি। তো আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। পরবর্তীতে আমরা আলোচনা করব ডেটা প্রসেসিং সাইকেল নিয়ে। এই যে ডেটাগুলোকে আমরা
প্রসেস করে ইনফরমেশনে রূপান্তর করলাম, এই প্রত্যেকটা এক একটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এই ধাপগুলোকেই মূলত বলা হয় ডেটা প্রসেসিং সাইকেল বা ডেটা প্রসেসিং ধাপ। তাহলে চলেন আমরা দেখে নিই যে কতটি প্রসেস এখানে কাজ করে। এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপ হচ্ছে আমাদের কালেকশন, তারপর আসেন প্রিপারেশন, এরপর ইনপুট, ইনপুটের পর আসবে প্রসেস, তারপর আউটপুট এবং সবশেষে আমরা স্টোরেজ করব। অর্থাৎ প্রথমে আমরা ডেটাটা কালেক্ট করব, কালেক্ট করার পর সেটাকে প্রিপেয়ার করব যে এখান থেকে আমাদের কোন ডেটাগুলো দরকার বা কোন ডেটাগুলো দরকার নাই। এরপর যে আমরা প্রিপেয়ার করলাম সেটাকে আমরা ইনপুট নিব। ইনপুট নিয়ে আউটপুট পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, মাঝখানে অবশ্যই আমাদের প্রসেস কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। তারপর আমরা সেটাকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের যে আমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল ডিভাইস আছে সেগুলোর মধ্যে স্টোরেজ করতে পারি বা স্টোর করতে পারি। এই পুরো প্রসেসটা সম্পর্কে চলেন আরেকটু জেনে নেই। প্রথমে আসি ডেটা কালেকশন নিয়ে। ডেটা কালেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, এটা ডেটা প্রসেসিং এর প্রথম ধাপ। ডেটা কালেকশনটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি যে ধরনের ইনফরমেশন চাচ্ছি বা যে ধরনের ইনফরমেশন আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি তার অনেকাংশ নির্ভর করবে আমার ডেটা কালেকশনের উপর। এরপর আসেন প্রিপারেশন। ডেটা কালেকশনের পর যে ডেটাগুলো আমাদের ইনপুটের জন্য প্রদান করা হবে সেগুলোকে আমরা এই প্রিপারেশন ধাপে কি করব, সম্পন্ন করব বা প্রিপারেশন ধাপে প্রস্তুতি নিব। পরবর্তীতে আসেন ইনপুট। যেসব ডেটা ইনপুটের জন্য প্রস্তুত করা হয় সেই সব ডেটাকে এখানে আমরা মেশিনের বোধগম্য ভাষায় বা মেশিন কোডে রূপান্তর করব। এর পরবর্তী ধাপ হলো আমাদের প্রসেস। এটা ইনপুটের ডাটার মাঝে বিভিন্ন ধরনের আমরা জানি রিলেশন হয়, কম্বিনেশন হয়, এই যে বা অ্যারিথমেটিক অপারেশন হতে পারে বা লজিক্যাল অপারেশন হতে পারে, এই যে বিভিন্ন ধরনের অপারেশনগুলো হয় বা প্রসেসগুলো হয় এটাই মূলত প্রসেসিং ধাপে সম্পন্ন করা হয়। ইনপুট ডেটার মাঝে বিভিন্ন রকম রিলেশন, কম্বিনেশন ইত্যাদি সম্পন্ন করে এদেরকে একটি অর্থবহ তথ্যে রূপান্তর করা হয় কোন ধাপে, প্রসেসিং ধাপে। পরবর্তীতে আসেন আউটপুট ধাপ। এ ধাপে অর্থবোধক তথ্য বিভিন্ন প্রকার ব্যবহারের নিকট কি করা হয়, হস্তান্তর করা হয়। তার মানে আমরা যে ধরনের ইনফরমেশন চাচ্ছিলাম সেটা কি করা হয় ইউজারের মাঝে বা যিনি এটা চাচ্ছেন তাকে প্রোভাইড করা হয়। আর স্টোরেজ, এই যে ডেটাটা আমরা ডেটার থেকে প্রসেস করে ইনফরমেশন বের করলাম সেই ইনফরমেশনটা যদি আমরা ভবিষ্যতে আবারও ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন যে স্টোরেজ ডিভাইসগুলো আছে সেই স্টোরেজ ডিভাইসে আমরা জমা রাখবো। এখন আমরা শিখব স্ট্যান্ডার্ড ডেটা টাইপ। ডেটা টাইপ কথাটা দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি যে ডেটার বিভিন্ন ধরনকে বোঝানো হয়। অর্থাৎ আমরা যেসব ডেটাগুলো ব্যবহার করি সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই ধরনগুলোই মূলত স্ট্যান্ডার্ড ডেটা টাইপ। এটাকে আরো সহজভাবে বোঝার জন্য চলেন আমরা দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দেই। আপনার পড়ার টেবিলের উপর বিভিন্ন সেমিস্টারের বই থাকতে পারে। ধরে নিলাম আপনি এখন কম্পিউটার সায়েন্স টেকনোলজি 4th সেমিস্টারের একজন স্টুডেন্ট। তার মানে আপনার টেবিলের একটা অংশে বা আপনার একটা বুকশেলফের একটা পার্টে আপনি ফার্স্ট সেমিস্টারের বইগুলো গুছিয়ে রাখলেন। তারপর আপনি কি করলেন, ফার্স্ট সেমিস্টারে যে আপনার ক্লাস খাতাগুলো ছিল বা নোট খাতাগুলো ছিল সেগুলো আপনি গুছিয়ে রাখলেন। এরপর আপনি সেকেন্ড সেমিস্টারেরটা গুছিয়ে রাখলেন, যে এক সাইডে আপনার ডিপার্টমেন্টাল বইগুলো থাকলো এবং তার সাথে আপনি নোট খাতাগুলো খুঁজে বের করলেন। থার্ড সেমিস্টারে ঠিক একইভাবে রাখলেন। এখন আপনার যদি ফার্স্ট সেমিস্টারের একটা কোনো বিষয়ের দরকার পড়ে বা একটা নোট খাতার দরকার পড়ে তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনার বুক শেলফে রাখা সেই ফার্স্ট সেমিস্টারের স্লটে যেয়ে আপনি বইটিকে খুঁজে পাবেন বা আপনার ক্লাস নোটটিকে খুঁজে পাবেন, তাই না? তাহলে কি এটা আপনার কাজকে অনেক সহজ করে দিল। ঠিক তেমনি ডেটা টাইপ হচ্ছে আমাদের এই যে ডেটা স্ট্রাকচারের একটা অন্যতম অংশ যা আমাদের ডেটার ব্যবহারকে অনেক বেশি সহজ করে দেয়। চলেন আমরা ফর্মাল ডেফিনেশনটা দেখে নিই। ডেটা স্ট্রাকচার তৈরি করা হয় মৌলিক কিছু উপাদান ব্যবহার করে যে স্ট্যান্ডার্ড ডেটা টাইপ নামে পরিচিত। এই ডেটা টাইপগুলো নির্ধারণ করে যে কম্পিউটার মেমোরিতে কোনো নির্দিষ্ট ডেটা কিভাবে সংরক্ষণ করব বা পরিচালনা করব। বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় পাওয়া কিছু স্ট্যান্ডার্ড ডেটা টাইপ নিচে দেওয়া হলো। ডেটার প্রকৃতির উপর ভিত্তি করে ডেটা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালফাবেটিক ডেটা আমরা সবাই জানি, আর একটা হচ্ছে নিউমেরিক ডেটা। অ্যালফাবেটিক ডেটা কি, এই যে এ বি সি ডি, আবার এটা ক্যাপিটাল এ বি সি ডি। আর নিউমেরিক ডেটা কি 0 থেকে 9 বা 0 1 2 3 4 5 এমন, তাই না? এবং ডেটা স্ট্রাকচার অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট ডেটা আর একটা হচ্ছে ভেরিয়েবল ডেটা। কনস্ট্যান্ট ডেটা সাধারণত কি পরিবর্তন করা যায় না, যেমন বিভিন্ন ধরনের ভ্যালু থাকে না, যেমন পায়ের ভ্যালু আমরা কত জানি 3.14
16। আবার ভেরিয়েবল ডেটা হচ্ছে এটা কি, যে কোনো সময় পরিবর্তন করা যায়। কোনো অঙ্কে আমি ধরে নিলাম x এর মান 7, আবার কোথাও আমি ধরে নিলাম x এর মান 8, তার মানে কি আমি এই মানটা পরিবর্তন করতে পারছি। তো তাহলে আমরা কি বুঝলাম যে ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে ডেটা প্রধানত দুই প্রকার হয়, একটা কনস্ট্যান্ট ডেটা, একটা ভেরিয়েবল ডেটা। আর ডেটা প্রকৃতির উপর নির্ভর করে ডেটা দুই প্রকার, একটা হচ্ছে অ্যালফাবেটিক ডেটা আর নিউমেরিক ডেটা। এই যে ডেটাগুলো জানলাম, এখন এই ডেটার উপর ভিত্তি করে বা এই প্রকার ভেদগুলোর উপর ভিত্তি করে ডেটা টাইপ মূলত কত প্রকার আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা এটাকে যে ক্যাটাগরিতে ভাগ করতে পারি তা হচ্ছে বেসিক বা প্রাইমারি ডেটা টাইপ, এরপর আসেন ড্রাইভ ডেটা টাইপ এবং তারপর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তো আমরা ওয়ান বাই ওয়ান এটা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা বেসিক বা প্রাইমারি ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা জেনে ফেলেছি যে আমাদের দুই ধরনের ডেটা থাকে, একটা হচ্ছে নিউমেরিক ডেটা যেমন 1 2 3 4, তাই না? আর একটা হচ্ছে কি আমাদের অ্যালফাবেটিক এ বি সি ডি, এটা ক্যাপিটাল স্মল দুইটা ফরম্যাটে থাকতে পারে, তাই না? তো দেখি এই বেসিক বা প্রাইমারি ডেটা টাইপকে কত ভাগে ভাগ করা যায়। এটাকে আবার কয়েকটা ভাগে, যেমন 4টা ভাগে ভাগ করা যায়, যেমন ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ আর ডাবল ডেটা টাইপ। তাহলে ইন্টিজার ডেটা টাইপটা মূলত কি আমরা সবাই জানি, যেহেতু আমরা অলরেডি 4র্থ সেমিস্টারে উঠে গেছি, এর আগে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ডেটা টাইপটা পড়ে এসেছি। তাই আমি আবারও রিভিউ করে দিচ্ছি যে ইন্টিজার ডেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তাই না? তো পূর্ণ সংখ্যা কি, যেমন 0 1 2 3 4, তারপর 28 29, এরকম সব আমাদের কি পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার ডেটা টাইপ বলবো। তারপরে আসেন ফ্লোট। ফ্লোট কি, ফ্লোট মূলত আমাদের দশমিক সংখ্যা যখন আমরা ব্যবহার করব তখন আমরা সেই ধরনের ডেটাকে বলবো আমরা ফ্লোট ডেটা টাইপ। এরপর ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ মূলত আমাদের এই যে আমরা যে অ্যালফাবেটিক পড়েছি সেগুলো, যেমন এ বি সি ডি। এখন আমরা জানবো ডাবল সম্পর্কে। ডাবলও মূলত দশমিক সংখ্যার জন্য ব্যবহার করা, যেমন 0 1 2 6 7 3 5 8 9। তাহলে এখন পার্থক্য হলো যে এখানেও তো আমি দশমিক ব্যবহার করলাম, তাহলে এরপরেও আমি কেন দশমিক ব্যবহার করছি বা ডাবলও কেন দশমিক? এটার কারণ হচ্ছে ফ্লোট পয়েন্টে মূলত আমরা দশমিকের পর 7টা সংখ্যা ব্যবহার করতে পারি। তো 7টা সংখ্যার বেশি যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো ডাবল ডেটা টাইপ। এখন আমরা আলোচনা করব ড্রাইভ ডেটা সম্পর্কে। ড্রাইভ ডেটা টাইপ জানার জন্য চলেন আমরা একটা উদাহরণ দেখি। মনে করেন আপনি শপিং এ গিয়েছেন, শপিং শেষে দেখলেন কেনাকাটার পরিমাণ কিছুটা বেশি হয়ে যাওয়াতে আপনার সাথে নেওয়া ব্যাগটি একটু ভারী হয়েছে, যার ফলে এই ব্যাগটি নিয়ে চলাফেরা করতে আপনার জন্য কষ্ট হচ্ছে বা বাসায় পৌঁছাতে আপনার জন্য কষ্ট হবে। তো আপনি কি করলেন, ব্যাগের সাথে 2টা বা 4টা চাকা অ্যাড করে দিলেন এবং আপনি খুব সহজে সেটা ক্যারি করে নিয়ে বাসায় আসতে পারলেন। এই যে আপনি একটা এক্সিস্টিং কোনো সমস্যাকে সমাধান করার জন্য আপনার এক্সিস্টিং সিস্টেমকে কিছুটা আপডেট করলেন, এই আপডেটকে আমরা ডেটা টাইপের সাথে তুলনা করলে ড্রাইভ ডেটা টাইপ বলতে পারি। কিভাবে বলতে পারি? ধরেন আপনার কাছে যে ডেটা টাইপটা আছে সেটা নিয়ে আপনি কাজ করার সময় সেই ডেটার কিছুটা পরিবর্তন করলেন বা পরিবর্ধন করলেন, এই বিষয়টাকেই মূলত ড্রাইভ ডেটা টাইপ বলা হয়। তো এরকম ডেটা টাইপ কি কি আছে, যেমন অ্যারে আছে, পয়েন্টার আছে আর ফাংশন আছে। তো অ্যারে আমরা জানি যে অ্যারে হলো হোমোজেনিয়াস ডেটা টাইপ। মনে করেন আপনার কাছে কিছু ইন্টিজার আছে বা কিছু ফ্লোট নাম্বার আছে, ইন্টিজার 1 থেকে 100 পর্যন্ত আছে। তো 1 থেকে 100 পর্যন্ত ইন্টিজার ডেটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন একসাথে করে। এই যে একসাথে শুধুমাত্র ইন্টিজার ডেটা টাইপকেই সাজিয়ে রাখছেন, এই পদ্ধতিটাকে বলা হয় অ্যারে, যেটাকে আমি বললাম হোমোজেনিয়াস ডেটা টাইপকে একসাথে করে গুছিয়ে রাখার জন্য আমরা ব্যবহার করি অ্যারে। তারপরে আসেন পয়েন্টার। এই যে ডেটাটাকে আপনি সাজিয়ে রাখলেন, এই ডেটাটা আপনার মেমোরিতে কোথায় আছে বা কোন লোকেশনে আছে এই বিষয়টা খুঁজে বের করার জন্য আমরা পয়েন্টার ব্যবহার করব। এরপর আসেন ফাংশন। ফাংশন হলো কোনো কাজ যদি আমাদের বারবার রিপিট করতে হয়, সেই কাজটাকে বারবার রিপিট করার জন্য আমরা কি করি, একটা ফাংশন তৈরি করে ফেলি বা সেই কাজটাকে ছোট করে ফেলি এবং সেই নির্দিষ্ট ফাংশনটাকে কল করে আমরা আমাদের সেই বর্ধিত কাজটাকে সহজে বা ছোটভাবে সমাধান করে ফেলতে পারি। তো এইগুলোই মূলত আমাদের ড্রাইভ ডেটা টাইপ।
এরপরে আসেন ইউজার ডিফাইন ডেটা টাইপ। এই কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি যে ইউজার তার নিজের প্রয়োজনে যেই ধরনের ডেটা টাইপগুলো তৈরি করে নেয় সেই ধরনের ডেটা টাইপকে বলা হয় ইউজার ডেটা টাইপ। যেমন ক্লাস, এরপর আসেন স্ট্রাকচার, তারপর ইউনিয়ন, এবং এরপর আছে ইনিউমিরেটর বা ইনাম বলা হয় যাকে, এবং সর্বশেষ আছে টাইপ ডেপথ। এই বিষয়গুলোর উপর আমি ডিটেলসে আলোচনা করব না, কারণ পরবর্তীতে এগুলো আলোচনা করার জন্য আমাদের এক একটা চ্যাপ্টারই আছে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে শিখব। তাহলে আমরা জানতে পারলাম যে ডেটা টাইপ মূলত কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে বেসিক বা প্রাইমারি, একটা ড্রাইভ ডেটা টাইপ এবং ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। বেসিক বা প্রাইমারি ডেটা টাইপ আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর ডাবল। ড্রাইভ ডেটা টাইপও তেমন কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন অ্যারে, পয়েন্টার, ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কতগুলো পর্যায়ে ভাগ করা যায়, যেমন ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনিউমিরেটর এবং টাইপ ডেপথ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।